দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন সংবাদপত্রে এ সপ্তাহ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ বা আমি যদি এখন বর্তমান আমেরিকার কথা বলি বা যুক্তরাষ্ট্রের কথা বলি আমাদের সবার প্রিয় মুখ বাবু কামরুজ্জামান উনি হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট নিউজ 24 স্বাগতম আপনাকে আমার অনুষ্ঠানে আসার জন্য কেমন আছেন ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আসলে এই সপ্তাহে আমাদের যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে কিন্তু অনেক বাংলা পত্রিকা প্রকাশিত হয় আমি একটু আমাদের পত্রিকাগুলোতে হেডলাইনগুলো একটু পড়ে আসি তারপর আপনার সাথে আমরা আলোচনা করব আমাদের এখানে একদম পুরানো পত্রিকা যেটা ঠিকানা এই সপ্তাহে যে হেডলাইনটা করেছে সেটা হচ্ছে সেকেন্ডে ফার্স্টের ভর থার্ডের চক্কর আওয়ামী লীগের অপেক্ষা বিএনপির ঘাড়ে এনসিপির নিঃশ্বাস আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি হয়তোবা আমার হাতে যে পরের পত্রিকাটা আছে সেটা হচ্ছে সাপ্তাহিক বাঙালি উন্নত দেশগুলোর দায়িত্বহীন আচরণ পৃথিবীকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে তারপরে আছে আমার কাছে প্রবাস দেশে কবে নির্বাচন কিভাবে হবে নির্বাচন কোন নির্বাচন আগে বহুমতে বিভক্ত রাজনৈতিক দলগুলো আমরা আসলে এই বিষয়টা আমরা যে ঠিকানাতে যেটা পড়লাম একটু কাছাকাছি আমরা এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব এরপরে আমার হাতে যে পত্রিকাটা আছে দেশ পশ্চিমা চাপে কি দ্রুত নির্বাচনের পথে সরকার এটাও কিন্তু আমাদের বাংলাদেশের নির্বাচনকে ইঙ্গিত দিয়েছে তারপরে আমার হাতে যেটি আছে সাদা কালো নির্বাচনের রোডম্যাপ ঘিরে ঘোরতর জটিলতা একই ধরনের হেডলাইন করেছে বাংলাদেশ আসলে যে পর্যায়ে যাচ্ছে আমার মনে হয় যে অন্য ইস্যু নিয়ে আসলে মানে আলোচনা করা একই হ্যাঁ জন্ম নিচ্ছে নতুন রাষ্ট্র ঝুঁকি বাড়ছে বাংলাদেশ সীমান্তে এরপরে প্রথম আলো আরেকটা যেটা করেছে থামুন পরিবারগুলোর ক্ষতি করছেন আপনারা এটা মনে হয় ট্রাম্প আর ইলন মাস্কের একটু আমি বলবো যে সূক্ষ্ম তাদের ভিতরে যে একটা মন কষাকষি আমি হ্যাঁ ওটার বিষয়ে হয়তো এটা উঠে আসছে শেষে করেছে বাংলা পোস্ট ট্রাম্প জেলেনস্কির দ্বন্দ্বে ন্যাটো সংকটে আমি যেটা বলছিলাম আপনি তো আসলে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন এখানে এসে আসলে কেমন লাগছে প্রথমে একটু এইভাবে শুরু করছি না নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি আসলে এখানে এসেছি সপ্তাহখানেক সাংবাদিকতার কাজে এসেছি আমি অফিস থেকে একটু ছুটিতে আছি এখন এবং সামনে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর একটা প্রোগ্রাম রয়েছে আপনারা জানেন সেটাও আমি কভার করব তো যে কারণে এখানে অবস্থান করা প্রথমত এরপর বাঙালি কমিউনিটির সাথে মেশা হচ্ছে আমি এক সপ্তাহ হলো এসেছি ভালো লাগছে নিশ্চয়ই আর এই জ্যাকসন হাইটে আসলে তো সবার সাথে দেখা হয় মনে হয় যে একটা ঢাকার একটা ফিল পাওয়া যায় একেবারে সেটা পাচ্ছি নিঃসন্দেহে এবং একই সঙ্গে দেশকে অনেক মিস করছি এবং সাংবাদিকতা আমার কাজ সবার সাথে যদিও টেলিফোনে কথা হচ্ছে কিন্তু মিস করছি আমরা এবারে চলে যাই একটু আমি ঠিকানা যেটা করেছে আসলে বিএনপির ঘাড়ে এনসিপির নিঃশ্বাস এই ইস্যুটা নিয়ে যদি আমরা কথা বলি কি বলতে চাচ্ছেন আপনি আসলে বা ওনারা আসলে কি বোঝাতে চেয়েছে না এটা আসলে আমি নিজেও একটা রাজনৈতিক অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্র আমার টেলিভিশনে নিয়মিত করতাম আমি আসার আগের দিন পর্যন্ত আসলে সেই শোটি করেছি সেটা ধরেই যদি বলি যে সেখানে অনেক রাজনীতিবিদরা আসতেন আলোচনা করতেন আমার শোতেও সেখানে আমরা যদি একেবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের আজকের কথা ধরেও বলি উনি কিন্তু আপনি দেখেছেন আজকের গণমাধ্যমগুলো তো এসছে উনি বলেছেন একটা বিষয় আসলে ঐক্যমত সম্ভব না রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন কিন্তু তো সেই জায়গাটাই আসলে তার অবস্থান স্পষ্ট করেছেন আমরা দেখেছি বারবার জাতীয় ঐক্যের কথা এবং রাজনৈতিক ঐক্যের কথা ঘুরে ফিরে আলোচনা এসছে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস বা আমরা যে ঐতিহাসিকভাবে দেখে এসেছি সেখানে ঐক্যের জায়গাটিতে সবসময় ফাটল দেখেছি কখনোই আসলে জাতীয় চর্চাটাই নেই তো সেই জায়গায় আমরা কখনোই আসলে ঐক্যমতে পৌঁছাতে পারি তো এইবারও সালাউদ্দিন সাহেবের ইন্টারভিউতে কিন্তু সেটি তিনি স্পষ্ট করেছেন তারপরেও যেটি আসলে সবাই আশা করছেন যে একটা ঐক্যের জায়গা তবে নির্বাচন বিষয়ে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এগুলো একসাথে হতে পারে আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বারবারই কিন্তু বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনটাও হতে পারে নতুন দলের পক্ষ থেকে বারবার এই দাবিটিও জানানো হয়েছে কিন্তু বিএনপি থেকে কিন্তু তারা বারবার বলেছেন যে না স্থানীয় সরকার নির্বাচন আসলে এই মুহূর্তে সম্ভব না বরং যত দ্রুত এই জাতীয় নির্বাচন হবে তারপরে যে আসলে স্থানীয় রাজনৈতিক দল আসলে সিদ্ধান্ত নেবেন যারা ক্ষমতায় আসবেন তারা কবে হতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটি নিয়ে তো একটা বারবারই বিএনপি থেকে আমরা দেখেছি চাপ তৈরি করছেন তারা চাপ দিয়ে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে এবং সবসময় তারা কিন্তু একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা বলে আসছেন যদিও সরকারের দিক থেকে ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে ডিসেম্বরকে সামনে রেখেও তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনারও সেটি জানিয়েছেন তো সব মিলিয়ে আসলে এখন নির্ভর করছে যে একটু আমার মনে হয় একটা ধৈর্য দেখানো যে আসলে একটা ঐক্যের জায়গায় পৌঁছানো সামগ্রিকভাবে তো দেশের আপনারা দেখছেন যে এক ধরনের একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতির চেষ্টাও চলছে কেউ কেউ হয়তো ইন্টেনশনালি করছেন সেখানে তো ষড়যন্ত্রের একটা বিষয় রয়েছেই
সার্বিকভাবে কিন্তু একটা যে স্বস্তির জায়গা, মানুষ কোথাও একটা অস্বস্তি বোধ করছেন, সেই স্বস্তিটা ফেরানোর একটা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। আমার বাবু ভাই আপনার কাছে একটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন এই মুহূর্তে জানার খুব ইচ্ছা হচ্ছে, সেটা যেহেতু আপনি একদম সদ্য দেশ থেকে এসেছেন, 5ই আগস্টের আগের দেশ, 5ই আগস্টের পরের দেশ, আপনার দৃষ্টিকোণ থেকে, যেহেতু আপনি একেবারে ফ্রন্ট লাইনে কাজ করেন, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি পার্থক্য আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই একটা বিশৃঙ্খল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আপেক্ষিকভাবে যদি আপনি চিন্তা করেন বা আপনি যদি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন। জি, নিশ্চয়ই। আমি যদি একজন সংবাদকর্মী হিসেবে বলি, তাহলে আমি নিঃসন্দেহে এটা বলবো যে 5 আগস্ট পরবর্তী সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নিঃসন্দেহে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, পৃথিবীর কোনো দেশই আসলে, কোনো সংবাদ মাধ্যমে আসলে, নিউ ইয়র্ক টাইমসও হয়তো শতভাগ স্বাধীন নয়, এটা আমরা বলতেই পারি। CNN, BBC যাই বলি না কেন, কোনো না কোনোভাবে সেখানে হয়তো 5%, 2%, 1% হলেও একটা রাষ্ট্রীয় ক্ষমতার বা চাপ থাকে, প্রভাব থাকে। সেই দিক থেকে যদি বলি, বাংলাদেশ নিঃসন্দেহে 5 আগস্ট পরবর্তীতে সেই স্বাধীনতাটা ভোগ করছে, সংবাদ মাধ্যম কথা বলতে পারছে। আপনি নিঃসন্দেহে এখানে বসে বলতে পারবেন, ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারবেন, তারা সেই সমালোচনাকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার সাংবাদিকতার 1 যুগেরও বেশি সময়ে কখনো এটা চিন্তা করতে পারিনি, কারণ আমার এই গত 1 যুগের সময়টা কিন্তু শেখ হাসিনার শাসনামলেই আমাকে দেখতে হয়েছে। সেই জায়গা থেকে বলবো যে কখনোই শতভাগ স্বাধীনভাবে শেখ হাসিনার সমালোচনা করা যায় এটা চিন্তাও করতে পারিনি। সেই জায়গা থেকে মানুষের স্বাধীনতার জায়গাটা, কিন্তু এটা বলতে পারি যে সমাজে এখনো বিশৃঙ্খলা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি রয়েছে, সেই জায়গা নিয়ে মানুষের ভয় রয়েছে। এখন কিন্তু দেখেন মাঝে কিন্তু আমি যেটা বলবো যে রেপটা একটু কমেছিল বাংলাদেশে, ইভেন আপনি যে ডাকাতি, ছিনতাই, যে জিনিসগুলা রিসেন্ট যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে যদি আপনি ছোট্ট করে বলতেন। নিশ্চয়ই, সেটা অবশ্যই দুঃখজনক, নিঃসন্দেহে দুঃখজনক। একেবারে যদি আপনি আমাকে বলতে বলেন যে সুনির্দিষ্ট করে একজন নাগরিক হিসেবে আমি যদি বলি যে আমি যে সুবিধাটা পেতে চাইবো সেটি হচ্ছে আমার নিরাপত্তা। একটা দেশের কিন্তু, আমাদের বাংলাদেশে আপনি জানেন যে পুলিশের উপর একটা বড় নির্ভরতা, লোকাল প্রশাসন বলেন, সবকিছুতেই পুলিশের একটা সম্পৃক্ততা থাকে। সেই পুলিশ যখন অকার্যকর হয়ে যায়, সেই গোটা রাষ্ট্রটাকে, এটা কিন্তু 1-2 কোটি জনগোষ্ঠীর দেশ না, 18 কোটি দেশের মানুষ, সেই দেশকে একটা নতুন সরকার, তাদের কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। সরকারের আরেকটু সমালোচনা যদি করি, তারা আরেকটু মানুষের কাছাকাছি পৌঁছা, মানুষকে আরেকটু জানান দেয়া, মানুষের কাছে যাওয়া। মোট কথা আমি একজন রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি, আমার যদি মানুষের সাথেই সম্পৃক্ততা না থাকে, মানুষের কাছে আমি না যাই, তাহলে তাদের সমস্যা, সেই জায়গায় বোধহয় একটা দূরত্ব তৈরি হয়। মানে আমি যদি পেছনের দিকে যাই, আমি যদি 17 বছর আগে চলে যাই, এর আগে যত তত্ত্বাবধায়ক বা যারা ছিলেন তাদের সঙ্গে আসলে ডক্টর ইউনূসের সরকারের পার্থক্য কেমন দেখছেন আপনি? তাকে নিয়ে আসলে প্রত্যাশা মানুষের বেশি, আসলে এত আকাশসম প্রত্যাশা, তারা আসলে একটা প্রত্যাশার চাপের মধ্যে পড়েছে। আমার কাছে মনে হয়েছে রাতারাতি একটা ভঙ্গুর বাংলাদেশ, ভঙ্গুর অর্থনীতি, আপনি জানেন যে $16 বিলিয়ন করে একটা দেশ থেকে পাচার হয়ে যাওয়া, সেরকম একটা অর্থনীতিকে রাতারাতি পাল্টে ফেলা আসলে সম্ভব নয়, কারো কাছেই সম্ভব নয়। সেখানে আপনি ম্যাজিশিয়ানও যদি বসেন, সেটি আসলে সম্ভব নয়। কিন্তু সেই জায়গায় ব্যর্থতাগুলো রয়েছে, ধৈর্য দেখানোর প্রয়োজন ছিল। কিন্তু এখন যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেটা অনাকাঙ্ক্ষিত, সেখানে বোধহয় আরো কড়াকড়ি হওয়া, আর একটু প্রশাসনিকভাবে শক্ত হওয়া, চুরি ডাকাতির মতো বিষয়গুলো, ছিনতাই নিয়ে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে, সেই আতঙ্কগুলো তো রাষ্ট্রেরই দায়িত্ব, যিনি রাষ্ট্রের দায়িত্বে থাকেন না কেন, সেখানে যদি আপনি কালকে বসেন, দলমত নির্বিশেষে আসলে যেই থাকুক না কেন তার দায়িত্ব, সেই দায়িত্ব আসলে। আর আমরা যদি দেখি যে বিএনপি আসলে নির্বাচনের জন্য, যেহেতু তারা চাইছে যে নির্বাচনটা হোক, বা অনেকেই ভাবছে যে ভারতের একটা আসলে পজিটিভ রোল প্লে আছে আসলে। এখন ভারত তো আমাদের আসলে সবসময়, আমি যদি বলি যে কূটনৈতিকভাবে তারা সবসময় এগিয়ে ছিল বাংলাদেশের থেকে। কূটনৈতিক শক্তিমত্তার কথা যদি বিচার করেন, সবসময় বুদ্ধিমত্তায় বলেন বা প্রয়োগের দিক থেকে বলেন, সেটি ভারত অনেক এগিয়ে। তাদের যোগাযোগের জায়গা বলেন, সেটি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের জায়গায় বলেন, সেই জায়গায় আমি ব্যক্তি অভিমতের জায়গা থেকে বলবো ভারত তো তারা আসলে শেষ পর্যন্ত কিন্তু চাইবেন যে তারাও তাদের যে ব্যবসা, তাদের যে ইকোনমি, তাদের কিন্তু বড় একটা নির্ভরতা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের হেলথ ট্যুরিজমের সাথে। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে হেলথ এবং ট্যুরিজমটার বড় একটা অংশ কিন্তু বাংলাদেশ থেকে তাদের। নিঃসন্দেহে। সো তারা কিন্তু প্রথমে শুরুতে যতটা আসলে উগ্রতা দেখিয়েছেন বা অ্যাগ্রেসিভনেস দেখিয়েছেন, সেটি কিন্তু ধীরে ধীরে চেষ্টা করেছেন একটু শিথিল করবার, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের দিকে যাওয়ার। এবং বাংলাদেশও কিন্তু হয়তো সেটাই চান যে ভারতের সাথে একটা স্টেবল সম্পর্ক থাকুক, অস্থিরতা না থাকুক। আপনি আপনার ন্যায্য পাওনা বুঝে নেন, আমি আমার ন্যায্য পাওনা বুঝে নেই, সেই জায়গাটায় আমার যখন পেঁয়াজ দরকার আপনি ইন্টেনশনালি আমাকে বন্ধ করে দিবেন, সেই জায়গাটা, সেই সম্পর্ক যেন না হয়, অর্থাৎ বিরাগ ভাজন যেন না হন। সেখানেই কূটনৈতিক তৎপরতার, দক্ষতার জায়গাটা, সেটি আসলে কতটা শক্তভাবে আমরা হ্যান্ডেল করব, সেটাই আমাদের সময় দেখার অপেক্ষা। এখন একটু আমাদের আমেরিকা, মানে যুক্তরাষ্ট্রের দিকে চলে আসতে চাই। এটাও কিন্তু একটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা বড় একটা চাপের বিষয়
যে ট্রাম্প সরকার আসার পরে যে একটা এই যে ধরপাকড় বলি আইএসের এক ধরনের, এইটা নিয়ে যদি আপনি আসলে কিছু, আপনি যেহেতু রিসেন্ট বাংলাদেশ থেকে এসেছেন এই জন্য আমার জানা আছে। সেটা নিয়েও আমরা সবাই যখন আসলে এই নিউজগুলো দেখতাম, আন্তর্জাতিক সংবাদগুলো, আমি তো নিজেও একটা বিজনেস বুলেটিন করতাম, তো সেই বিজনেস বুলেটিনে যখন এই সংবাদগুলো যেত, আমরা রেমিটেন্সের একটা বড় নির্ভর, আমরা জানি সব থেকে একক বাজার, সব থেকে বড় বাজার আমাদের যুক্তরাষ্ট্র। তো সেই বাজারের অভিঘাত কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে সবারই দৃষ্টি থাকে। একজন বিজনেস জার্নালিস্ট হিসেবে আমারও এই দিকে চোখ থাকতো। সেইটা আমরা যখন দেখতাম আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো। এবং আমরা দেখেছি নতুন করে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে যেন হাত করা পরানো না হয়, যেটি ভারতের ক্ষেত্রে হয়েছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটিও বলা হয়েছে। তো সেদিক থেকে আমি বলবো যে অবৈধর বিষয়ে আসলে আমরা একটা সময় যে যুক্তরাষ্ট্রকে যে লিবারেল কান্ট্রি হিসেবে ভাবতাম, মানবিক কান্ট্রি হিসেবে ভাবতাম, সেই জায়গাটাই বোধহয় ট্রাম্প যে ধরনের আচরণগুলো করছেন, সেই জায়গায় অনেক সংগঠন আমরা দেখেছি, মানবাধিকার সংগঠন কিন্তু এর মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প যেটি করছেন সেটি আসলে মানবাধিকারের সাথে এক ধরনের ক্লাশ করছে, সংঘর্ষ হচ্ছে, সেই জায়গাটা তো হচ্ছেই। আর আমাদের যেটি হচ্ছে যে অবৈধদেরকে, সেটি একটি আমার মনে হয় যে এই ধরনের আচরণ করাটা অনাকাঙ্ক্ষিত, যে আমি হাত করা পরিয়ে তাদেরকে একেবারে সুন্দর প্রসেসের ভিতরে বা মানে সম্মানের সাথে আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া যেতে পারে, সেটা যে হতে পারে। আর পাশাপাশি সবার মধ্যে উদ্বেগ লক্ষ্য করছি, যারা অবৈধ রয়েছেন তাদের মধ্যে তো একটা উৎকণ্ঠা এখনো কাজ করছে। এখনো জানি না আসলে যে আইস আসলে কি করবেন, কখন কি করবেন, তারা কি ধরনের অভিযান করছেন। তারা তো এক ধরনের আতঙ্ক এখনো তৈরি করেই রেখেছে। সামনে সামার আসছে, যারা আসলে ব্যবসা করছেন তাদেরও কিন্তু অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে, পরিচালন খরচ বেড়ে যাচ্ছে, এবং তারা কিন্তু সেই খরচ বেড়ে যাচ্ছে, তাদের মুনাফার জায়গাটা ছোট হয়ে আসছে বা কমে আসছে। হয়তো কেউ কেউ এমন হচ্ছে যে কিছু কিছু কাজের ক্ষেত্রে হয়তো লোকও খুঁজে পাচ্ছেন না, সেটাও তো হবে এই ধরনের আতঙ্ক থাকলে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে একই সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে, একই সাথে যে সংগঠনগুলো কথা বলছেন সেই সংগঠনগুলোর কথাও আসলে শুনবার সুযোগ রয়েছে, যেটি ট্রাম্প হয়তো করছেন না। আচ্ছা, ইলন মাস্ক আর ট্রাম্পের সম্পর্কে নিয়ে যদি আপনি কিছু বলেন, এই মুহূর্তেও কিন্তু এটা একটা টপ অফ দ্য বলে যে এরকম চলছে, সেই ক্ষেত্রে যদি আপনার কিছু বলার থাকে, বা ট্রাম্প কিন্তু আরো একটা জিনিস যে গোল্ডেন কার্ড ভিসা, যে আপনি টাকা দিয়ে আপনি গ্রিন কার্ড নিতে পারবেন, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত। না, আমার কাছে মনে হয়েছে ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের ইকোনমিকে শক্তিশালী করবার জন্য এই উদ্যোগটি নিয়েছেন। তিনি চাচ্ছেন আসলে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন শিক্ষার ক্ষেত্রে তিনি খরচ কমানোর চেষ্টা করছেন, হেলথের ক্ষেত্রে সেটা করছেন, একটার পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, কখন কি করছেন আনপ্রেডিক্টেবল, বোঝা যাচ্ছে না কখন কি করে বসবেন, এক ধরনের আতঙ্কের মধ্যে রাখছেন সবাইকে, গোটা বিশ্ববাসীকে। আপনি যদি ইউরোপের যুদ্ধটার কথাও চিন্তা করেন, সব মিলিয়ে সেই জায়গায় আমরা পড়ে যাই। তো সব মিলিয়ে ট্রাম্পের এই আচরণটা খুব অনাকাঙ্ক্ষিত, একই সঙ্গে আনপ্রেডিক্টেবল, কিছুই আসলে আগেই পূর্বানুমান করা যাচ্ছে না। সেই জায়গাগুলো নিয়ে আসলে এক ধরনের অস্বস্তিত্ব তৈরি হচ্ছেই। জি, ইলন মাস্ক সম্পর্কে যদি আপনি বলতেন যে ইলন মাস্ক আর ট্রাম্প, তারা তো আসলে বাণিজ্যিকভাবে, আপনি যেহেতু বিজনেস করেসপন্ডেন্ট এই জন্য আমি বললাম যে বাণিজ্যিকভাবে কিন্তু তারা আসলে খুবই দুজন বন্ধু। এই মুহূর্তে এসে আসলে এই যে একটু কষাকষি চলছে তাদের ভিতরে, এটা আসলে আমি এখনই এটা নিয়ে আসলে এত ডিটেইল আপনাকে বলতে পারবো না, তবে এটুকু বলবো যে একজন ব্যবসায়ী তো আসলে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, সেই আমার জানা আসলে কারণটাই হচ্ছে ওটা। তো একজন ব্যবসায়ী সবসময় তিনি চিন্তা করেন এখান থেকে কি রিটার্ন আসবে, এখান থেকে আমি তিনি শুধু 1 বছরের কথা ভাবেন না, 5 বছরের কথা ভাবেন না, তিনি হয়তো একটা যুগ অথবা 2 যুগ, একটা নেক্সট 50 ইয়ার্স এর একটা প্ল্যান করেন। তো ইলন মাস্কের মতো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী চিন্তা করবেন, সেই দীর্ঘমেয়াদী চিন্তা করতে গিয়ে তার কিছু মত পার্থক্য তৈরি হচ্ছে, ট্রাম্পের সাথে কিছু জায়গায় মতানৈক্য তৈরি হচ্ছে, যে কারণে এই বাহাসগুলো তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা যে খুব অ্যাগ্রেসিভ কিছু সেটা নয়, সেটা সঙ্গত কারণে, যৌক্তিক কারণে তাদের মধ্যে এই ধরনের তর্ক বিতর্কগুলো হচ্ছে। আর গোল্ডেন কার্ডের কথা যেটি বললেন, ট্রাম্প এটা একেবারে ইন্টেনশনালি করেছেন, যে তিনি আসলে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইকোনমিকে আরো। আর কিছু গোল্ডেন কার্ডের একটা সবচেয়ে বড় সুবিধা, একই সাথে ইনস্ট্যান্ট আপনি কিছু নগদ অর্থের সরবরাহ বাড়াতে পারবেন, এবং উনি অন্যদিকে খরচ কমাচ্ছেন, এই দিক দিয়ে গোল্ডেন কার্ড দিয়ে উনি চেষ্টা করছেন। আবার এটার একটা অসুবিধাও থাকে, অনেক ব্ল্যাক মানি এখানে ইনভেস্ট হওয়ার একটা সুযোগ তৈরি হয়, তখন সেই জায়গাগুলো দেখা যাবে যাদের হাতে ব্ল্যাক মানি রয়েছেন। সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, আমি বলছি সারা পৃথিবী থেকে ওয়ার্ল্ড ওয়াইডে উনি এই সুযোগটা দিয়েছেন। সেটার বিষয়ে তো আর বলেননি যে ব্ল্যাক মানি যাদের আছেন তারা হোয়াইট মানি করতে পারবেন, সেটার বিষয়ে কিন্তু তিনি কিছু বলেননি। তার হচ্ছে নগদ অর্থ দরকার, টাকা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের ইকোনমিকে তিনি ভাইব্রেন্ট করতে চাচ্ছেন সেই জায়গা থেকে। কিন্তু এইটাকে আসলে যদি এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে বলেন, সেটি এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে তো একটা কোশ্চেন তৈরি হয়, যদি আমরা বিজনেস এথিক্সের দিক থেকে চিন্তা করি, মোরালিটির দিক থেকে চিন্তা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই, আপনি যেহেতু আছেন আমার অনুষ্ঠানে আপনাকে আমি আবারও পাবো সেই প্রত্যাশা থাকলো। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আমি দর্শকদেরকে এটাই বলবো, আমার জন্য আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আপনাদের সাথে এসে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসা হবে। আমার খুবই ভালো লাগলো, এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে আমি জানি যে তারা আসলে এখানে থাকেন কিন্তু বাংলাদেশটাকে সবসময় ধারণ করেন, এবং সব থেকে বেশি খোঁজ রাখেন আসলে প্রবাসে এসে। যেমন আমি কিন্তু বাংলাদেশে থেকে ঢাকাকে এত মিস করি না, ঢাকায় থেকে, কিন্তু এই গত 7 দিন কিন্তু ঢাকাকে অনেক বেশি মিস করছি, প্রতি মুহূর্তে মিস করছি, সারাক্ষণ ঢাকার খবরগুলো নিচ্ছি। এটি কেন হয়? কারণ আসলে আমরা দূরত্ব অনেক সময় মানুষকে অনেক বেশি কাছে পাবার আকাঙ্ক্ষা তৈরি করে। তো এরকম আসলে যারা প্রবাসে থাকেন তারা বাংলাদেশটাকে অনেক বেশি ধারণ করেন। আমি চাইবো যে যারা প্রবাসে আছেন তারা দেশকে অনেক বেশি ভালোবাসুন, তারা দেশের সাথে থাকুন, দেশের সাথে রেমিটেন্স পাঠিয়ে তারা সমৃদ্ধ করছেন। তাদের প্রতি আসলে দেশের ঋণের শেষ নেই, এবং তাদের জন্য আমি শুভকামনা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। দর্শক, এই ছিল এই সপ্তাহের আমাদের আয়োজন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন।